হ্যালো প্রিয় শিক্ষার্থী, বই দেখে বুঝতে পারছো আজকে তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাস। কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে ক্লাস উপস্থাপন করার জন্য হাজির হয়ে গিয়েছি। গত সপ্তাহে আমি ঠিক তোমাদের এই কিশোর বাতায়নের পেজ থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। মনে আছে কার কার? দেখি কমেন্টসে লিখো তো। নিশ্চয়ই অনেকের মনে আছে। আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের বাড়ির কাজটা আমি নেক্সট ক্লাসে স্ক্রিনশট হিসেবে দেখতে চাই। তোমরা যদি স্ক্রিনশট হিসেবে বাড়ির কাজটা রেডি করে রাখো তাহলে এখনই কমেন্টস বক্সে তোমাদের স্ক্রিনশট দেখতে চাই। গত ক্লাসের বাড়ির কাজ তোমরা কি করেছো? মনে আছে গত ক্লাসের বাড়ির কাজ কি দিয়েছিলাম বা কোন অধ্যায় নিয়ে কথা বলেছিলাম? আমি একটু মনে করিয়ে দিই। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এবং নিরাপদ ও নৈতিক ব্যবহারের উপরে আমি তোমাদেরকে একটি ক্লাস গত সপ্তাহে আমি নিয়েছিলাম। আমি তোমাদের স্ক্রিনশটগুলো দেখে নিব। আজকেও তোমাদের সাথে আমি খুব মজার একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসবে, বের করে ফেলো চতুর্থ অধ্যায়। কি আছে চতুর্থ অধ্যায়ে শিক্ষার্থী? চলো, কি আছে চতুর্থ অধ্যায়ে আমরা একটু দেখে নিই। স্ক্রিনে তাকাও, দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায়ে কি আছে? স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের কৌশল ও ক্ষেত্রসমূহ। ওকে, আচ্ছা, স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের কৌশল ও ক্ষেত্রসমূহ কি? আসো এই বিষয়ে জানার আগে কিছু কথা বলি। আদিকাল থেকেই মানব জাতির হিসাব রাখার দরকার ছিল নানান বিষয়ে। এই হিসাবগুলো মানুষ কিভাবে রাখত? গাছের বাকলের উপরে, পাথরের উপরে বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে কিন্তু তোমার হিসেবগুলো রাখা হতো। এইভাবে রাখতে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই হিসাব রাখার প্রয়োজনার্থে আবিষ্কার করা হলো অ্যাবাকাস। এখন থেকে প্রায় 50 বছর আগে মানুষের হিসাব রাখার জন্য কাগজ কলমে ছিল প্রধান উপায়। একটা পর্যায়ে মানুষের প্রয়োজনের তুলনায় প্রয়োজনের জন্যে আবিষ্কার হয়েছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর আবিষ্কার হওয়ার পর মানুষ কিছুটা স্বস্তি পেলেও বড় বড় সমস্যার সমাধান কিন্তু ক্যালকুলেটর দিয়ে সমাধান করার যায়নি, যার কারণে কালের পরিবর্তনের ফলে আবিষ্কার হয়েছে কম্পিউটার। আজকে আমরা যে যুগে বসবাস করছি সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। তোমরা নিশ্চয়ই জানো যে কম্পিউটার যন্ত্রটা প্রথম গণনা যন্ত্র হিসেবে আবিষ্কার করা হয়েছে, কিন্তু এখন কি সেটা শুধু গাণিতিক কাজেই ব্যবহার হয় নাকি সর্বক্ষেত্রে ব্যবহার হয়? সব সাইডে ব্যবহার হয় না, সমস্ত সাইডে ব্যবহার হয়। আচ্ছা, আমরা একটু সামনের দিকে চাই, স্ক্রিনের দিকে একটু তাকাও সবাই। দেখো তো এই ছবিটি একটু খেয়াল করো সবাই। দেখতে পাচ্ছ? নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ছবিটিতে একটা শীট আছে, খেয়াল করো কিসের শীট এটা, বা কিসের নকশা, কিসের ঘর, কিসের কলাম, কিসের রো, একটু ভাবো। আচ্ছা, ছবিটি যদি তোমরা কোথাও দেখে থাকো আর যদি নাও দেখে থাকো, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা স্প্রেডশিটের ছবি। কিসের ছবি? স্প্রেডশিটের ছবি। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব বা তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করব আমি, সেটা হচ্ছে স্প্রেডশিট কি। আসো, স্প্রেডশিট কি এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। তোমরা কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়টা নিয়ে বসবে, অবশ্যই খাতা এবং বই সাথে থাকবে, কলম একটি। স্প্রেডশিটের ধারণা কি? স্প্রেডশিট একটু ধারণা নেই। স্প্রেডশিটের আবিধানিক অর্থ হলো ছড়ানো বড় মাপের কাগজ। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। এই কাগজে ছক করে রো ও কলাম একটি ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ আর্থিক চিত্র তুলে ধরা হয়।
বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে সফটওয়্যার নির্ভর স্প্রেডশিটের প্রোগ্রাম। এর ফলে নানা কাজে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। স্ক্রিনে দেখো আমি লিখে রেখেছি কিন্তু তোমাদের জন্য স্প্রেডশিটের ধারণা, অর্থাৎ যে স্প্রেডশিটের আবেদনী করতে হলে একটা বড় মাপের কাগজ। ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব সংরক্ষণের জন্য এই ধরনের কাগজ ব্যবহার করা হয়। তোমরা জানো যে এখন যেই যুগে আমরা বসবাস করছি সেটা প্রতিযোগিতামূলক একটা যুগ। তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে এসেছি আমরা। সেখানে তুমি যদি কলম আর খাতা নিয়ে বসে তুমি বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় কারখানা, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব যদি তুমি করো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি পারবে না, বা আমরা পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে যেটার নির্ভর হতে হবে সেটাই হচ্ছে স্প্রেডশিট, যার মাধ্যমে খুব দ্রুত গতিতে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ করাটা খুব সহজ হয়ে যায়। আরেকটু আমরা দেখি, 70-এর দশকের শেষের দিকে অ্যাপল কোম্পানি সর্বপ্রথম ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে। বর্তমানে বহুল ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার মাইক্রোসফট কোম্পানির এক্সেল। কি বলেছে কথাটা আমি আবারও তোমাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি যে 70-এর দশকে মানুষের যেই সফটওয়্যার উদ্ভাবন করেছিল মানুষের ব্যবহারের জন্য, সেটা হচ্ছে ভিসিক্যাল স্প্রেডশিট সফটওয়্যার। ওই সফটওয়্যারটা একটা সময় ব্যবহারের পর এখন আমরা যে সফটওয়্যার ব্যবহার করছি সেটার নাম হচ্ছে, বা সেই কোম্পানিটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির এক্সেল। আচ্ছা, মাইক্রোসফট এক্সেলের নাম কি তোমরা শুনেছো? নিশ্চয়ই শুনেছো। এখন হয়তো তোমাদের কাছে একটু ইজি হচ্ছে আস্তে আস্তে। আমি আরেকটু তোমাদেরকে ইজি করব। এইখানে 3টি ছবি দেওয়া আছে। প্রথম ছবিটা দেখো, পুরাতন পুরাতন লাগছে না? মাঝখানের ছবিটা দেখো, যতই তুমি ডান দিকে আসবে ততই লেটেস্ট ইমেজ বা লেটেস্ট ভার্সনের কিছু আইকন বা এরকম তুমি দেখবে। তো প্রথম ছবিটা হচ্ছে যেটা ছিল সেটাই কিন্তু তোমার শুরুর দিকে ছিল, আর শেষের দিকে যেটা আছে আমরা এখন রাইট নাও আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট কোম্পানির এক্সেল। আচ্ছা, স্প্রেডশিট প্রোগ্রামটা কি আসলে? স্প্রেডশিট প্রোগ্রামটা কি এটা আমরা একটু জানব। তোমাদের বইয়ের মধ্যে আছে, পৃষ্ঠা নাম্বার তোমরা খুঁজে বের করো। তোমাদের 4র্থ অধ্যায় হচ্ছে 52 পৃষ্ঠা। তোমরা 52 পৃষ্ঠা থেকে ধরা শুরু করো। আমি যে কথাগুলো বলবো একদমই তুমি সুন্দর মতো তোমার চোখের সামনে ভাসবে। তুমি ওইখানের সাথে এখানে আমার কথার সাথে তুমি মিলিয়ে সুন্দরভাবে তুমি কিন্তু খাতায় লিপিবদ্ধ করে রেখে এগুলো তোমার কাজে লাগাতে পারো। আচ্ছা, স্প্রেডশিট আমি বলেছিলাম যে স্প্রেডশিট প্রোগ্রামটা কি, এটা আমরা একটু ধারণা নিই। আসো, স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, যেটাকে আমরা ইংরেজিতে বলি র, ও কলাম, যেটাকে আমরা ইংরেজিতে কলামই বলে থাকি। এটি দেখতে নিচের চিত্রের মতো। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনেও দিয়েছি, মনিটরেও আছে, দেখে নিতে পারো যে স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। এক একটা ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি, র, কলাম থাকে। এটি দেখতে নিচের চিত্রের মতো। নিচের চিত্রটা তোমরা একটু খেয়াল করো, তোমার রগুলো দেখো আর কলামগুলো দেখো। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ পর্যন্ত আছে না? আছে। আর বাম দিক থেকে দেখো 1, 2, 3, 4। আচ্ছা, তোমাদেরকে একটু আমি বলে নিই যে আমার শেষের যে ক্লাসটা থাকবে তোমাদের, ওইটা একটা প্র্যাকটিক্যাল ক্লাস আমি সাজাচ্ছি তোমাদের জন্যে। ওই প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে মাইক্রোসফট অফিস এর মধ্যে যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, তারপরে হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট, ফটোশপ, এই বিষয়গুলো নিয়ে আমি 40 মিনিটের একটা ক্লাস রেডি করছি তোমাদের জন্য, প্র্যাকটিক্যাল। ওইটা তোমরা ক্লাসটা কিন্তু মিস করবে না। ওইটা থেকে তোমরা খুব মজার মজার প্র্যাকটিক্যাল বিষয়গুলো তোমরা নিজ চোখে দেখতে পারবে এবং সেটা তোমরা প্রয়োগ করতে পারবে। আচ্ছা, সময় বদলেছে, যার কারণে দেখো যে স্প্রেডশিট প্রোগ্রামটা তুমি ব্যবহার করবে সেখানে
হাজার হাজার, মানে তোমার পৃষ্ঠা আছে। তুমি হিসাব সংরক্ষণের জন্য অ্যাভেলেবেল তোমার পাতা সেখানে আছে, শীট সেখানে আছে, তুমি ব্যবহার করতে পারতেছো, কোনো সমস্যা নেই তোমার ব্যবসা প্রতিষ্ঠানের কাজে। কিংবা আমি বলে নিই সহজ একটা উদাহরণ, যে তুমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের বেতন আদায় করা হচ্ছে, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের পরীক্ষার ফিস আদায় করা হচ্ছে। তো তোমরা জানা এই ডিজিটাল পদ্ধতির সাথে ইনভলভ ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী যারা আছো, তোমাদের কাছে তো এই জিনিসটা একদমই ক্লিয়ার না। কারণ তুমি মাস শেষে অথবা 3 মাস পর পর 4 মাস পর পর তুমি যখন স্কুলের তোমার পেমেন্ট তুমি জমা দিচ্ছ, তখন তোমাকে একটা ডিজিটাল একটা স্লিপ দেওয়া হচ্ছে, ওখানে স্পষ্ট লেখা আছে যে তোমার এত টাকা পরীক্ষার বাবদ তোমার ফি এই পারপাসে তোমার খরচগুলো দেখানো হয়েছে। ওইটা কিন্তু যে অপারেট করে সে কিন্তু একটা ক্লিকেই কিন্তু সব কিছু বের করে ফেলতে পারছে, এবং যার কাছে মেইন অপারেটরটা আছে তার কাছে যে কোনো শিক্ষার্থী গিয়ে বললেই কিন্তু সাথে সাথে ইনফরমেশনটা চলে আসে যে তোমার কত টাকা বকেয়া আছে এই প্রতিষ্ঠানে, তুমি কবে দিয়েছো, তোমার সব কিছু, তোমার ডাটা যা আছে সমস্ত কিছু কিন্তু স্কুলে রয়ে গেছে। তুমি স্কুল থেকে বের হয়ে চলে আসো, কোনো সমস্যা নেই, সেটা অনেক দিন পর্যন্ত তথ্যটা থেকে যাবে। তো এই যে একটা সিস্টেম, এই সিস্টেমে কি হয়েছে, কাজগুলো সহজবোধ্য হয়েছে, খুব দ্রুত গতিতে কিন্তু তোমাদের কাজগুলো করা সম্ভব হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের জন্য। আচ্ছা, আমরা আরেকটু যদি সামনের দিকে যাই, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে বসবাস করছি। তোমাদের তো ভাগ্য ভালো শিক্ষার্থী যারা এখন 8ম শ্রেণীতে পড়াশোনা করছো। আমি মনে করি তোমাদের জীবনের সবচেয়ে মজার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইফ তোমরা কাটাচ্ছ। আমরা যখন পড়াশোনা করেছি, আমার কাছে একটা ক্যালকুলেটর ছিল ছোটোবেলা, আমি যখন পড়াশোনা করেছি, আমি এই ক্যালকুলেটরটা রাতের বেলা আমার বালিশের পাশে নিয়ে আমি ঘুমিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য অনেক বড় কিছু, এটার মধ্যে চাপলে সংখ্যা বের হয় 1 2 3 4 5, এটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম। সত্যি কথা, সত্যি ঘটনা। এখন দেখো একটা বাচ্চা ছেলে, কোমলবতী একটা ছোট্ট একটা বাচ্চা, তার 3-4 বছর বয়স, সে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন নিয়ে সে গেমস সে দেখছে, ইউটিউবে চলে যাচ্ছে, ফেসবুকে চলে যাচ্ছে, সে তার মতো করে কিন্তু সে অ্যাক্সেস ব্যবহার করতে পারছে। আমরা কিন্তু সেই যুগটা পাইনি শিক্ষার্থী, তোমরা পেয়েছো। তাহলে তোমাদের কি সেটা সঠিক ব্যবহার করা দরকার না? অবশ্যই দরকার, কারণ তোমরা অনেক আপডেট হবে, অনেক। যেহেতু তোমাদের হাতে এখন এই ডিভাইসগুলো আছে, তোমরা সেটা পজিটিভ ওয়েতে ব্যবহার করলে তোমরা কিন্তু সেটা অনেক বড় ধরনের তোমাদের লাইফে অ্যাচিভমেন্ট তোমাদের জন্য সম্ভব। তাহলে আমরা এখন একটু তোমাদেরকে কনসেপ্ট দেবো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট। তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং স্প্রেডশিট বলতে কি বোঝাচ্ছি শিক্ষার্থী? আমাদের এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে স্প্রেডশিটে যখন সমন্বয় হয়ে যাবে, তখন এটা শক্তিশালী হয়ে যাবে অনেক। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তোমার খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের এই স্প্রেডশিটের হিসেবগুলো রাখা সম্ভব হয়। আমি আবার একটু বইটি দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, গতবাদা যখন কথা বলতে থাকবো একটানা তোমরা হয়তো বোরিং ফিল করবে, তোমরাও একটু বইটি নাও, আমি একটু বইটি দিচ্ছি। কেন নিয়েছি আমি বলে দিচ্ছি। আমি যে পৃষ্ঠা নাম্বারটা তোমাদেরকে বলবো এখন, তোমরা ওই পৃষ্ঠাটা একটু বের করে ফেলো সবাই। 52 পৃষ্ঠা থেকে বলেছিলাম তোমাদের শুরু। আচ্ছা, 53 পৃষ্ঠা বের করো। দেখো যে স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য আমি একটু বলে নিই, সামনে আবার আমি যাচ্ছি। যে ঘটনা 1 আছে একটা, নতুন করে উচ্চ বিদ্যালয়ের সাময়িক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য একটি বড় রেজিস্টার খাতা ব্যবহার করা হতো। শিক্ষকগণ বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সেই রেজিস্টারে লিপিবদ্ধ করতেন। এরপর সবগুলো বিষয়ের বিষয়ভিত্তিক গ্রেড পয়েন্ট বের করে জিপিএ নির্ণয় করা হতো। কিন্তু এই প্রক্রিয়ায় তাদের অনেক ভুল হতো এবং পরে তা আবার সংশোধন করতে হতো। ফলাফলের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক দিন সময় লেগে যেত। ঘটনা 2, এই একই ঘটনাকে 2টা আবার দেখো। এসআর এন্টারপ্রাইজ একটি রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিদিন তাদের অনেক লেনদেন হয়, এর কিছু নগদ কিছু বাকিতে লেনদেন। ক্যাশ বইয়ে এই হিসাব রাখতে ক্যাশিয়ারকে অনেক হিমশিম খেতে হতো। তো 3 নম্বর ঘটনা, মিস্টার সুমন সবসময় আয়ের সাথে সঙ্গতি রেখে সংসার চালানোর চেষ্টা করেন। এজন্য তিনি একটা ডায়েরিতে আয় ব্যয় হিসাব রাখার চেষ্টা করেন। মাঝে মধ্যে তিনি হিসাবে গরমিল করে ফেলেন। উক্ত ঘটনাগুলি ব্যক্তি বা প্রতিষ্ঠান যে সমস্যার সম্মুখীন হয়েছে তা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে সমাধান করা সম্ভব।
এই কথাটা বলার জন্যই আর তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি এই বইটা এখন বের করেছিলাম। তোমরা দেখো স্পষ্টভাবে লেখা আছে যে সমস্যার মধ্যে যে সমস্যাগুলোতে পড়তে হয় আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে স্প্রেডশিটের মাধ্যমে সেটা কিন্তু সমাধান করা সম্ভব। আচ্ছা, এবার আমরা একটু স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য কি। আমরা জানি যে যে কোনো কিছু আবিষ্কার, যে কোনো কিছু তৈরির ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য বিরাজ করে। উদ্দেশ্যটা কি শিক্ষার্থী? স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য, আমি কিছু উদ্দেশ্য তোমাদের বোর্ডে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নিতে পারো। স্ক্রিনেও দেওয়া আছে, তোমরা দেখো যে উদ্দেশ্যগুলো কি। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য: সব ধরনের ব্যবসার হিসাব সংরক্ষণের যাবতীয় কাজ সম্পাদন করা, সব হিসাবের তথ্যাবলী সংরক্ষণ ও মান যাচাই করা, যাবতীয় পরিসংখ্যান, বাজেট প্রণয়ন, আয় ব্যয়ের হিসাব, উৎপাদন ব্যবস্থাপনা ইত্যাদি। কোনো তথ্য বা ডেটা উচ্চ বা নিম্ন ক্রমানুসারে সাজানো, কোনো তথ্য খুঁজে বের করা, প্রতিবেদন তৈরি করা, আর্থিক, গাণিতিক, সময় ও তারিখ, লজিক্যাল ইত্যাদি ফাংশনের ব্যবহার। কোনো তথ্যাবলীকে বিভিন্ন রকম গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা। তোমরা স্ক্রিনের লেখাটা নিশ্চয়ই দেখেছো। আমি রিসেন্ট একটা ঘটনা তোমাদেরকে বলি। তোমরা তো জানো যে আমাদের বাজেট পাস হয়েছে রিসেন্টলি। তোমরা কি মনে করো শিক্ষার্থী, এই বাজেট প্রস্তুত করার জন্য অথবা গত বছরের বাজেটের সাথে সমন্বয় করার জন্যে বড় বড় খাতা নিয়ে বসতে হয়? বড় বড় খাতা বা অনেক লোকজন নিয়ে বসে বাজেট করতে হয়? একদমই না। এই বাজেটটা করতে হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে। অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার দিয়ে এই বাজেটটা করা হয়। এই বাজেটটা করার সময় সফটওয়্যারের মাধ্যমে দেখে নেওয়া হয় গত বছরের কোন খাতে কত বাজেট ছিল এবং এবছর কোন খাতে কত বাজেট ভেরি করে, কত করলে পরে ওই বাজেটটা সাথে এই বাজেটের কি থাকবে, সব কিছু ঠিক থাকবে। একটা দেশের রাষ্ট্রের আয়ের উপরে ভিত্তি করে বাজেটটা করা হয়। যদি ওই ম্যানুয়ালি এই বাজেটটা করা হতো তাহলে এই বাজেটটা করতে কত দিন সময় লাগতো সেটা আমার জানা নেই, তোমরাই ভেবে দেখো। অথচ এই বাজেটটা করতে দেখো অল্প সময়ের মধ্যেই কিন্তু করাটা পসিবল। একটাই উদাহরণ দিলাম। তাহলে আমাদের স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্যগুলো 8টি উদ্দেশ্য আমি তোমাদের জন্য নিচে দিয়ে রেখেছি, স্ক্রিনে দিয়ে রেখেছি, এখানেও আছে, তোমরা দেখে নাও। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমার মোবাইলে, যেহেতু লাইভ চলছে আমার এই ক্লাসটা, অথবা লাইভের পরে তোমরা এই ক্লাসটাকে ডাউনলোড করে নিতে পারো, যেভাবে ইচ্ছে তোমরা নিয়ে নিতে পারো। আমি চাই তোমরা সেটা কাজে লাগাও। আচ্ছা, আমরা আরেকটু সামনের দিকে যেতে চাচ্ছি শিক্ষার্থী, যে স্প্রেডশিট কি আমি সেটা জেনেছি, স্প্রেডশিটের উদ্দেশ্য কি সেটাও জানলাম, স্প্রেডশিট প্রোগ্রামটা কি সেটাও জানলাম। আচ্ছা, এখন স্প্রেডশিট ব্যবহারের কৌশলটা কি সেটাও কিন্তু আমাকে জানতে হবে। আমি যদি না জানি যে কিভাবে স্প্রেডশিট ব্যবহার করতে হয় তাহলে আমি কিন্তু সেটা যথোপযুক্ত ব্যবহার করতে পারলাম না। তাহলে আমরা এখন শিখব কি? স্প্রেডশিট ব্যবহারের কৌশল। তাহলে স্প্রেডশিট ব্যবহারের কৌশল সম্পর্কে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, এখন খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। এর আগে আমি তোমাদেরকে একটি ভিডিও দেখাতে চাই। ভিডিওটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে কিভাবে স্প্রেডশিট প্রোগ্রামটা আমি আমার ল্যাপটপে ওপেন করব। আগে একটু বলে নেই, মাইক্রোসফট অফিস, এটার ভিতরে তোমার এই স্প্রেডশিট মানে মাইক্রোসফট এক্সেল আছে। মাইক্রোসফট অফিসে আমাদের পরিচিত কি কি আছে? আছে মাইক্রোসফট ওয়ার্ড, আছে মাইক্রোসফট এক্সেল, আছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাক্সেস, এগুলো আছে না? আমরা এখন যেটা দেখবো ভিডিওতে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলটাকে কিভাবে আমরা ওপেন করব, এটা একটু দেখি। তারপরে আমরা আরও কিছু আমাদের এই মাইক্রোসফট এই এক্সেলটা ব্যবহার করার কৌশলগুলো আমরা একটু জানি। চলো ভিডিওটা দেখি তাহলে। স্ক্রিনে বড় করে তোমাদেরকে আমি ভিডিওটি দেখাচ্ছি। Let's begin with learning how to open Excel 2016 workbook. The first option would be to simply type Excel in the search bar of your toolbar. Once you type Excel,
you will find Excel 2016 desktop app option coming up on your screen. Just double click on that option and you will see an Excel workbook opening up in the background. Now, this workbook would have several templates within this, and we'll go through the templates later on in our course. I'll just open this blank workbook to show how this Excel spreadsheet would look like. Now, the second option to open this Excel workbook would be to simply click on the Windows 10 icon in the toolbar and scroll through all the apps to find Excel 2016 here. As you can see, these are arranged alphabetical wise and I can find Excel 2016 here. Once I double click on this, another blank workbook would open up in the background. This was the second way of opening Excel 2016. The third way which Windows 10 provides us is to click on Windows 10 icon again, and if you are a frequent user, you will find Excel 2016 icon already present in the list of all the apps, which is easily accessible to you. Again, once I double click this, a new workbook would open up. I'll just select one template, the blank workbook, and you can see the third Excel file has come up on the screen. This is not it. There are two other ways to do so. The fourth way would be to open Excel app through the command program. To open the command program, you just need to press Windows R. That would open the Run dialog box. Over here, just type Excel and press Enter. Once you do so, you will find another workbook that has come up on the screen. I'll just open the blank workbook here and you can see Book 4. That is the fourth Excel workbook that are there in the screen. Along with this method, if you use Excel very frequently and you don't want to go into searching and typing Excel in the search bar or through the Windows icon, you can pin Excel 2016 to your desktop toolbar. In order to do so, you need to open one Excel file. Just right click on that Excel file. Since there are already 4 files open, so I just right click on the Excel icon and selected the option of pin to taskbar. Once I do so, then even if all the Excel files are closed, I'll do so right now. I'll close all the Excel files. Still, I'll find the Excel icon present in my toolbar. Now, from now onwards, whenever you want to open Excel, just double click on this icon and you will see your workbook coming up on the screen. You don't need to search or type anything anywhere. Just open this blank workbook and here you are. Your Excel file is ready. আমি আশা করছি তোমরা ভিডিওটি দেখেছো মনোযোগ সহকারে। আচ্ছা, দুই একজন শিক্ষার্থীকে আমি বলবো যে তোমরা ভিডিওটি দেখে স্প্রেডশিট প্রোগ্রামটা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে ওপেন করতে পারবে কিনা, হ্যাঁ বা না বলে লিখে দাও কমেন্টসে, অথবা কোনো সমস্যা আছে কিনা। আমি কিন্তু তোমাদের কমেন্টসগুলো পড়বো, কি লিখছো তোমরা, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও তোমরা লিখে রাখো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেটাকে সলিউশন দিয়ে দিব। আর এই ক্লাসে আমি যে কথাগুলো বলছি আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে স্প্রেডশিট ব্যবহারের কৌশলটা কিভাবে ওপেন করব সেটা কিন্তু ভিডিওতে আমরা এখন দেখে নিয়েছি। আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা। এই যে একটা ছবি আছে দেখো, এই ছবির মধ্যে লেখা আছে মাইক্রোসফট এক্সেল 2007। আচ্ছা, আমার হাতেই ঘড়িটা দেখেছো? আবার বলো না যে স্যার ঘড়ি দেখাচ্ছে। এটা কিন্তু ঘড়ি না, এটা হচ্ছে স্মার্ট ব্যান্ড। একটা সময় এটা ছিল না, এখন এটার চেয়েও আপগ্রেড আরও আছে। আমি এই কথাটা কেন বলছি যে যতই যুগ যায় ততই কিন্তু একটা ভার্সন চেঞ্জ হচ্ছে, একটার পরে একটা স্টেপ এগিয়ে যাচ্ছে। আমার এটা দেখেছো, এটা অনেকেই বলতে চাচ্ছ যে হয়তো ভাবছো যে স্যার এটা কি, এটাও বলে দিই। এটা হচ্ছে তোমরা যে স্লাইডগুলো দেখছো, এটার স্লাইডটা আমি চেঞ্জ করতে পারি এটা দিয়ে। এটা হচ্ছে চেঞ্জ করার একটা ডিভাইস। তাহলে দেখো যুগ কিন্তু পাল্টে যাচ্ছে, আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোসফট এক্সেল 2007, এই 7-এর পরে আবার কিন্তু চলে এসেছে এই ছবিটা দেখো মাইক্রোসফট এক্সেল 2010। 10-এর পরে 13 আছে, 13-এর পরে 16 আছে। আমি আর ওই দিকে যেতে চাচ্ছি না, তোমাদেরকে একটু আস্তে আস্তে করে আমি শেখাতে চাচ্ছি যে বেশি প্রথমেই একদম কঠিন জায়গায় যাব না। তবে প্রোগ্রামগুলো প্রায় সেম।
তোমাদেরকে আমার একটা বলার থাকবে যে যেটাই শিখবে আপডেটটা শিখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। অনেক ফিচার পেয়ে যাবে, অনেক তোমার প্রোগ্রাম পেয়ে যাবে একসাথে, সহজে কাজ করা যাবে। যতই আপডেট ততই সহজ। একদম সহজ কথা। তাহলে এখানে আমরা দুইটা ছবি দেখেছি, একটি হচ্ছে 2007-এর ফিচারটা, আরেকটা হচ্ছে 2010-এর ফিচারটা। এই দুইটা ফিচারের মধ্যে তত বেশি একটা ব্যবধান নাই, অল্প কিছু সংখ্যক জায়গার মধ্যে মেনুগুলো এখানে সেখানে আছে, এইটুকু ব্যবধান আছে। আচ্ছা, তারপরে এই দুইটা ছবি তোমরা দেখে খেয়াল করে তোমরা ছবি দুইটা দেখে রেখো, তোমাদের কাজে লাগবে। যে মাইক্রোসফট এক্সেল পরিচিতি এবং বিভিন্ন অংশের বিবরণী। তাহলে আমি এখন তোমাদেরকে দেখাবো যে এই যে মাইক্রোসফট এক্সেলটা, এই এক্সেলটার বিভিন্ন অংশের বিবরণী দেখাবো এবং বিভিন্ন অংশের নামগুলো কি এবং কে কি কাজ করে, এই জিনিসটা আমাদের একটু জানার দরকার আছে। আচ্ছা, তাহলে আমরা একটু জানি যে মাইক্রোসফট এক্সেল পরিচিতি ও বিভিন্ন অংশের বিবরণীর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে সেল কি। কি কি? সেল কি। আচ্ছা, এক্সেলের ওয়ার্কশিটটি সারি ও কলাম ভিত্তিক। উপরে ABCD ইত্যাদি হলো বিভিন্ন কলামের নাম এবং বাম পাশের 1 2 3 4 5 ইত্যাদি হলো সারি সংখ্যা। সারি ও কলামের পরস্পর ছেদে তৈরিকৃত ছোট ছোট আয়তকার ঘরকে সেল বলা হয়। তাহলে সেল বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা একটু দ্রুত করে যাব, আমাদের ক্লাসের সময় আস্তে আস্তে কমে যাচ্ছে, সেজন্যে সেল। তারপরে যাব আমরা টাইটেল বার। কি বার? টাইটেল বার। টাইটেল কি? টাইটেল কি? শিরোনাম। তোমরা তো বুঝতে পারো যে টাইটেল কি, কখনো শুনেছো কিনা? আচ্ছা, এক্সেল উইন্ডোজের শীর্ষ দেশে মাইক্রোসফট এক্সেল বুক 1 লেখা বারটিকে টাইটেল বার বলে। সেভ করা কোনো ফাইল বা ডকুমেন্ট ওপেন করলে এই বারে সেভ করা ফাইলের নামটি অটোমেটিক প্রদর্শিত হয়ে যাবে। অর্থাৎ তুমি যখন সেভ করে ফেলবে তখন ওই টাইটেল বারে কিন্তু নামটা চলে আসবে। প্রথমে কিন্তু তোমার থাকে না, তখন যখন তুমি সেভ করবে তখন ওই টাইটেল বারে তুমি যেই নামে সেভ করেছো ওই নামে কিন্তু সেটা চলে যাবে। এর ডান পাশে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ ও কোচ বাটন থাকে। এর কাজগুলো আমরা মাইক্রোসফট ডকুমেন্টের অধ্যায়ে জেনেছি। অর্থাৎ সপ্তম শ্রেণীতে তোমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে তোমরা ক্লাস পেয়েছো আমি আশা করি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। তাই আমি এই জন্য তোমাদেরকে এক্সেলে চলে এসেছি আর কি, সরাসরি ওয়ার্কশিটে চলে এসেছি। এরপরে আসো যে মেনু বার। মেনু বার কি? আসো আমরা একটু মেনু বার কি এটা সম্পর্কে একটু জানি। টাইটেল বারের নিচে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা উইন্ডো, হেল্প ইত্যাদি লেখা বারকে মেনু বার বলে। মেনু বার এর প্রত্যেকটি অপশনই এক একটা মেনু। এই মেনুগুলোর নিচে আন্ডারলাইন করা অক্ষরগুলো দিয়ে কিবোর্ড কমান্ড করে ওই মেনু ওপেন করা যায়। যেমন Alt+F কমান্ড দিলে ফাইল মেনু ওপেন করা যায়। এটা হচ্ছে একটা শর্টকাট। শর্টকাটটা কি বলেছি আমি? Alt+F। এটা দিলেই কিন্তু তোমার ফাইলটা ওপেন করা যায়। সেক্ষেত্রে আমরা এখন সেল, টাইটেল বার এবং মেনু বার সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। আশা করি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে লিখে রাখো, আমি তোমাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর একটু চলে যাচ্ছে সামনের দিকে, আর কি কি তোমার অপশন আছে সেখানে একটু জেনে নিই আমরা। টুলবার। টুলবার কি? টুলবার কি? মেনু বারের নিচে বিভিন্ন প্রতীক সম্বলিত বারকে টুলবার বলে। প্রত্যেকটি প্রতীকের বাটনকে আইকন বা টুল বাটন বলা হয়। মেনু সিলেক্ট করে কোনো কমান্ড দেওয়ার চেয়ে ওই টুল বার ব্যবহার করে খুব দ্রুত কার্য সম্পাদন করা যায়। অর্থাৎ ওই কমান্ডটা ব্যবহার করলেই কিন্তু খুব দ্রুত কার্য সম্পাদন করা যায়। তাহলে তোমরা টুল বার কি সেটাও কিন্তু বুঝতে পেরেছো। এবার আসো ফরম্যাটিং বার। কি বার? ফরম্যাটিং বার। ফরম্যাটিং বারটা কি? টুলবারের নিচের সারিতে বিদ্যমানটি হলো ফরম্যাটিং টুলবার। এতে বিদ্যমান বাটনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ব্যবহার করে ফন্ট পরিবর্তন, ফন্টের সাইজ ছোট বড়, লেখাকে বোল্ড করা, আন্ডারলাইন করা, ইটালিক করা, লেখা অ্যালাইনমেন্ট ঠিক করা, আউটলাইন দেয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করা যায় কিসে? ফরম্যাটিং বারে। ফরম্যাটিং বারে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। এর পরবর্তীতে আমরা যেটা শিখবো, আসো ফর্মুলা বার। ফর্মুলা বার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফর্মুলা নামটা পরিচিত কিনা দেখো। আচ্ছা, ফর্মুলা বারটা কি? আসো আমরা একটু এটা সম্পর্কে জানি। ফরম্যাটিং টুলবারের নিচে লম্বা দুটি অংশ বিভক্ত বারটিকে ফর্মুলা বার বলা হয়। ফর্মুলা বারের বাম পাশের অংশ
যেখানে সেল অ্যাড্রেস প্রদর্শিত হয় সেই অংশকে নেম বক্স বলা হয়। মাউসের পয়েন্টার বা কার্সার যে সেলে রাখা হবে নেম বক্স, সেই সেলের অ্যাড্রেস প্রদর্শিত হবে। নেম বক্সের ডান পাশেই ফর্মুলা বক্স, এই বক্সে ফর্মুলা প্রদর্শিত হয়। তাহলে কার ডান পাশে প্রিয় শিক্ষার্থী? নেম বক্সের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ফর্মুলা বার অথবা ফর্মুলা বক্স। এখান থেকে তুমি কিন্তু ওই কাজগুলো সম্পূর্ণ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু যাই, আরও কিছু মেনু আছে, আমরা একটু মেনুগুলো একটু সম্পর্কে পরিচিত হই। ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল স্ক্রল বার কি, এটা সম্পর্কে আসো আমরা একটু জানি। এক্সেলে অনেক বড় ডকুমেন্ট কাজ করার সময় পর্দায় সব দেখা যায় না। প্রয়োজন অনুসারে দ্রুত ডকুমেন্টের যে কোনো জায়গায় গিয়ে পর্দায় প্রদর্শন করার সুবিধার্থে পর্দার ডান দিকে ভার্টিক্যাল স্ক্রল বার এবং পর্দার নিচে হরিজন্টাল স্ক্রল বার আছে। এই স্ক্রল বার দুটোর ডানে ও বামে দুটো করে বাটন আছে। মাউসের পয়েন্টার দিয়ে এই অ্যারো বাটনে ক্লিক করে অথবা স্ক্রলে করে উপরে নিচে ইচ্ছা মতো দেখা যায় বা যাওয়া যায়। স্ট্যাটাস বার কি? এক্সেলের অনেক বড় ডকুমেন্টে কাজ করার সময় পর্দার সব দেখা যায় না পর্দায়। প্রয়োজন অনুসারে দ্রুত ডকুমেন্টের যে কোনো জায়গায় গিয়ে পর্দা প্রদর্শন করার সুবিধার্থে পর্দার ডান দিকে ভার্টিক্যাল স্ক্রল বার এবং পর্দার নিচে হরিজন্টাল স্ক্রল বার আছে। এই স্ক্রল বার দুটোর ডানে ও বামে দুটো অ্যারো বাটন আছে। মাউসের পয়েন্টার দিয়ে এই অ্যারো বাটনে ক্লিক করে অথবা স্ক্রল করে উপরে নিচে ইচ্ছা মতো দেখা যায় বা যাওয়া যায়। বুঝতে পেরেছো তাহলে ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল স্ক্রল বার কি? আচ্ছা, স্ট্যাটাস বার কি আমরা এখন একটু জানবো। স্ট্যাটাস বার কি? ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্নে টাস্ক বারের উপরের বারকে স্ট্যাটাস বার বলা হয়। এতে ডকুমেন্টের স্ট্যাটাস বা অবস্থা প্রদর্শিত হয়। এই স্ট্যাটাস বারের বাম পাশে রেডি লেখা থাকলে বুঝতে হবে কার্সর সেলে আছে এবং এই অবস্থায় কাজ করা যাবে। কোনো লেখা এডিট করার সময় এখানেই এই এডিট লেখা দেখা যাবে এবং শেষ হলে আবার রেডি মোড ফিরে আসবে। ঠিক আছে, দেখব শিট ট্যাব কি? আচ্ছা, শিট ট্যাব ওয়ার্কবুক উইন্ডোর নিচে বাম দিকে শিট ট্যাব। একটি ওয়ার্কবুকে সাধারণত 3টি ওয়ার্কশিট থাকে, যেমন শিট 1, শিট 2, শিট 3। এছাড়া প্রয়োজনে ইনসার্ট মেনু থেকে ওয়ার্কশিট কমান্ড দিয়ে নতুন নতুন শিট সন্নিবেশ করা যায়। সব শিটের নিচে শিট ট্যাব থাকে, যেই শিটের নামে ক্লিক করা হবে কেবল ওই শিটটি চালু হয়ে যাবে। তাহলে আমরা এখন কি জানলাম? সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শিট ট্যাব কি? কি ট্যাব সেটা? শিট ট্যাব। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন অংশের বিবরণী তোমাদেরকে ছোট ছোট করে আমি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করব তোমরা এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। তাহলে আমি এখন তোমাদেরকে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিতে চাচ্ছি। তোমরা প্রশ্নগুলো একটু খাতা কলম নিয়ে তোমাদের খাতায় লিপিবদ্ধ করে ফেলো। খুব গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। প্রশ্নগুলো: স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য আলোচনা করো। মাইক্রোসফট এক্সেল পরিচিতি বর্ণনা করো। স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো। আমি আবারও বলছি, স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য আলোচনা করো। মাইক্রোসফট এক্সেলের পরিচিতি বর্ণনা করো। স্প্রেডশিট ব্যবহারের কৌশল বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিপিবদ্ধ করে নিয়েছো, অথবা আমার এই লাইভটি তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের সাথে তোমরা মিলিয়ে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে। আচ্ছা, এবার আসো, আমরা তো এই ক্লাস থেকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বেশ কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু দিতে পারো কিনা দেখো, খুব দ্রুত করে, সময় খুব কম। প্রথমেই বলছি, প্রথম প্রশ্নটা, স্প্রেডশিটের অপর নাম কি? ক, খ, গ, ঘ, কোনটা হবে? একটু ভাবো। 2 নম্বর, বর্তমানে ব্যবহৃত স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি নির্ভর? ক, খ, গ, ঘ। আমি নামগুলো বললাম না, তোমরা পড়ে নাও। 3, এক্সেলে যোগ করা যায় কতভাবে? 2, ক, খ, গ, ঘ। 4, কিছু সেলের সমষ্টিকে একত্রে কি বলে? ক, খ, গ, ঘ। দেখে নাও।
5, ওয়ার্কশিটে ফাংশন কমান্ড পাওয়া যায় কোন ট্যাবে? ক, খ, গ, ঘ। খুব দ্রুত করে দেখে নাও। 6, টাইটেল বার এক্সেল উইন্ডোর কোথায় থাকে? ক, খ, গ, ঘ। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখেছো প্রশ্নগুলো? এখানে 6টি প্রশ্ন আছে। পারবে? কত মিনিট সময় দিব? মিনিট না, 10 সেকেন্ড সময়। খুব দ্রুত করে তোমরা দেখে নাও। আমি এখন উত্তরগুলো দিয়ে দিব, তোমরা মিলিয়ে নাও। আচ্ছা, সময় শেষ হয়ে গেছে আমাদের। আমরা একটু উত্তরগুলো মিলিয়ে নিই। শিক্ষার্থী দেখো, একটু খেয়াল করো। পেয়েছো? দেখো, 1-এর খ, 2-এর ঘ, 3-এর ক, 4-এর খ, 5-এর গ এবং 6-এর গ। আশা করি তোমরা পেরেছো অনেকেই, আর যারা পারোনি তারা ট্রাই করো বাসায়, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ তোমরা পারবে। এই পৃষ্ঠা শেষ। এর পরের পৃষ্ঠায় আরও কিছু প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, বহু নির্বাচনী, মোট 10টি প্রশ্ন। এখন এই বাকি প্রশ্নগুলো একটু দেখে নাও, তোমরা স্ক্রিনে দেয়া আছে, খুব দ্রুত করে দেখো। ওয়ার্কবুকে অনেকগুলো কি থাকে? ক, খ, গ, ঘ। কোনটা হবে? 8, এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে কোন ভারে? ক, খ, গ, ঘ। দেখে নাও। 9, সহজে পরীক্ষার রেজাল্ট তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি? ক, খ, গ, ঘ। দেখে নাও। 10 নাম্বার, জটিল ও দীর্ঘ হিসাবের জন্য উপযোগী কোনটি? ক, খ, গ, ঘ। সময় নেই, খুব দ্রুত করে দেখে নাও। এখনই আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো একটু দেখে নাও খুব দ্রুত। 7-এর গ, 8-এর খ, 9-এর ক, 10-এর ঘ। আশা করি 10টা প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে। এবার একটি বাড়ির কাজ তোমাদের জন্য আমি দিব। বাড়ির কাজটি তোমরা একটু লিখে নাও। বাড়ির কাজ কি দিয়েছে? বাড়ির কাজ দেখো তো, স্ক্রিনে লেখা আছে। স্প্রেডশিট কি? স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ও কৌশল বর্ণনা করো। স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য ও কৌশল বর্ণনা করো। আশা করি লিখে ফেলেছ। প্রিয় শিক্ষার্থী, আমি ছিলাম তোমাদের সাথে এতক্ষণ তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে 4র্থ অধ্যায়ের খুব মজার একটি বিষয় নিয়ে, স্প্রেডশিট। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি আবারও হাজির হব তোমাদের এই কিশোর বাতায়নের এই পেজ থেকে। সেই পর্যন্ত তোমরা সকলেই নিরাপদ আশ্রয়ে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।